বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জানা। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। আমার জন্যে, বাংলার জন্যে দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো। রোগ চিহ্ন দেহ ত্যাগ করে আজও তুমি শান্তি পাওনি। তাই বুঝি তোমার এই নিশ্চিত আহ্বান, তাই বুঝি উৎসব মুখরে রাজপ্রাসাদে সকল আনন্দ তলিয়ে দিয়ে ভেসে আসে তোমারই বুকের মর্মবেদী দীর্ঘশ্বাস। তোমার অন্তিম সময়ে তোমার সিংহাসন স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, আমরণ আমি তা পালন করব। তুমি তুমি শান্ত হও, তুমি প্রসন্ন হও দাদু সাহেব। নবাব আলীবর্তী, বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। এই হলো অভিনেতা। আপনারা এই ভিডিও দেখলে বুঝবেন। দেখেন, উনি চোখে পানি দিতে হয়নি, গ্লিসারিন দিতে হয়নি, উনি অথচ দেখেন সংলাপ বলতে বলতে ইমোশনালি পারফেক্ট। এখনও সেই সেম ডেলিভারি, সেম জায়গায় অভিনয়, সেম জায়গায় কান্না উনি ঠিকই দিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এবং আমার যারা দর্শক তাদেরকেও স্বাগতম জানাচ্ছি। আজকে আমি একটা বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ছোটোবেলার সাথী, বন্ধু বলেন, ভাই বলেন। আমরা যখন পূর্ব পাকিস্তানে আমরা সময় আমি তখন আক্কেলপুর ছিলাম, আর ওনার নাম হলো বকুল সওদাগর। তো উনি, ওনাদের বাড়ি হলো জামালগঞ্জ। তো আমরা সেই সময় থেকেই আক্কেলপুরে হলো আমাদের আদর্শ ক্লাব। আপনাদেরকে আগে আমি আদর্শ ক্লাবের ঘটনা বলছি, যেখানে মঞ্চ নাটক হতো। আমি সেখান থেকেই মঞ্চ নাটক পরিচালনা শিখেছি এবং সেখানে এই বকুল ভাইয়ের আব্বা তোয়াব সওদাগর, সেখানে আমাদের আক্কেলপুর আদর্শ ক্লাবের এই যারা এই এলাকার পশ্চিম বগুড়ার ম্যাক্সিমাম শিল্পী যারা অভিনয় করার ইচ্ছা ছিল, তো সেখানে আদর্শ ক্লাব থেকে তারা অভিনয় করতো এবং বিভিন্নভাবে পরবর্তীতে নিজস্ব এলাকায় নিজের প্রতিভা রিয়ার জন্য এবং মঞ্চ নাটক করার জন্য তারা নিজস্ব হিসাবে করে। পরে তোয়াব সওদাগর সাহেব, উনিও আঙ্কেল অনেক জামালগঞ্জে অনেক নাটক পরিচালনা করেছেন। সেই ছোটোবেলা থেকেই বকুল ভাই সেই বাবার পরিচালনা নাটকে অভিনয় করেছেন। আর সবচেয়ে বড় একটা যেটা প্রতিভা তার আছে বকুল ভাই, সেগুলো আমি বলে নিই, তারপর উনি ওনার জীবন বৃত্তান্ত বলবেন। যে আমি যখন সিনেমা, যখন প্রেম দেওয়ানোর সময় যখন সিনেমা করি, সেই সময় বকুল ভাই ঢাকা গেছিলেন। তো এফডিসিতে আমাকে দেখাও হয়েছে। তো আমি বকুল ভাই পাইতে খুব খুশি। আরে বাবা, এরকম অভিনেতা কোথেকে আসলো এতদিন পর। তো বকুল ভাইকে বললাম যে আপনি তাহলে যদি সময় দিতে পারেন তাহলে আমি আমার এই ছবিতে আপনি কাজ করতে পারবেন। তো বকুল ভাই বললো, না আমার ওই কাজ আছে, পারিবারিকও সমস্যা আছে, বিশেষ কাজ টাজ থাকে, আবার জয়পুরহাটে সংগঠন আছে, তো সবসময় সেগুলো নিয়ে ব্যস্ত থাকে। ব্যবসায়িক কাজও আছে। তারপর আরেকটা বিষয় হলো যে উনি স্বাধীনের পরের থেকে এই জয়পুরহাটে ব্যবসায়িক কাজের জন্য পরিবহন সেক্টরের ওনার বাস ছিল। তো উনি তখন তৎকালীন 4টা বা 5টা বাস, এই যে আপনার সান্তার থেকে জয়পুরহাট বা হিলি থেকে আক্কেলপুর যেটা চলাচল করতো, বগুড়া, তো এগুলো বকুল ভাইয়ের বাস ছিল। তো মালিক থাকার কারণে ওই মালিক সমিতির ওই সভাপতি হিসেবে তখন জয়পুরহাট তাকে থাকতে হতো। যেহেতু তার ভিতরে ছিল অভিনয়, সেটাও জয়পুরহাটে যারা বিভিন্ন অভিনেতা ছিল তাদেরকে নিয়ে উনি একটা সংগঠন তখন সৃষ্টি করেন, জয়পুরহাট থিয়েটার। তো সেখানে উৎপল কুমার মণ্ডল দাদা ছিলেন, তারপর কাজী রেজাউল করিম, তারপরে সাধন কুমার, তারপরে আজহার ভাই, আজহার ভাই মারা গেছেন। তো তাদেরকে সাথে করে নিয়ে উনি মামুন প্রতিষ্ঠাতা জয়পুরহাট থিয়েটারের ওনারা একসাথে, এবং অসংখ্য নাটক জয়পুরহাট থিয়েটারের উদ্যোগে উনি প্রতি মাসে করেছেন। তারপরে আপনারা কি বলে এই পরিচালনা করেছেন। আবার কোনো কোনো নাটকে উনি অভিনয় করেছেন, কোনো কোনো নাটকে উৎপলদা পরিচালনা করেছেন, কোনো কোনো নাটকে আজহার ভাই পরিচালনা করেছেন। এরকম করে ওনারা যে তাদের যে টিমটা ছিল সেটা দীর্ঘ
প্রায় 30-40 বছরেরও বেশি হবে হ্যাঁ ওনারা এই নাটক করেছেন। তারপরে আমি যখন আমার এখানে ব্যবসা কাজে যখন আমি ওয়ালটনের ডিলারশিপ নিয়ে আবার আসা যাওয়া শুরু করলাম, তখন বকুল ভাইকে খুঁজে বের করছি। খুঁজে বের করে আবার আমরা নাটক কিভাবে করা যায়, মঞ্চ নাটক কিভাবে করা যায়। যেহেতু ছোটোবেলা আমার এটাই হলো মেন ট্রেনিং ছিল, যে মঞ্চ নাটকের পরিচালক থেকে আমি আজকে চলচ্চিত্র পরিচালক। তো পরে আবার বকুল ভাইকে সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন ধরনের এই আমার এই এনজিওর কাজে, তারপরে মেয়রের কাজে, তারপরে চেয়ারম্যানদের কাজে কিছু তথ্যচিত্র নির্মাণ করি। সেখানেও বকুল ভাই তখন অভিনয় করেন। তো সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যেভাবে হোক একটা সিরাজদৌল্লা নাটক আবার নতুন করে করা দরকার। তো বকুল ভাই এটা শোনার পরে ওই ওনার জামালগঞ্জে আপনার ক্লাব আছে একটা, ইউনাইটেড ক্লাব, তো ওরা তখন উদ্যোগী নেয়। তখন তারা আসে এখানে, বকুল ভাই তাদের সাথে করে নিয়ে আমরা তখন কথা বলে যে হ্যাঁ সিরাজদৌল্লা হলে করতে পারি, সিরাজদৌল্লাটা করা যায়। তারপরে সেই সিরাজদৌল্লা তো আপনার কিছু শিল্পী ওয়ার্ডস ধরেন, হোসেটি বেগম বলেন, তারপরে লুৎফা বলেন, তারপর এগুলো সব আমরা চলচ্চিত্র থেকে শিল্পী এনে এখানে পরপর 2 নাইট আমরা সিরাজদৌল্লা করেছিলাম। তো এই সেই গুণী ব্যক্তি বকুল সওদাগর। তো ওনার গুণের বর্ণনা শেষ করে তো আমি পারবো না। এখন তার মুখ থেকে তার জীবন কাহিনী শোনেন, তারপরে মঞ্চ নাটকে কী কী নাটকে অভিনয় করেছেন। আর সবচেয়ে বিষয় হলো সিরাজদৌল্লার কাহিনী যখন উনি বলবেন, তার বলার আগে আমারও সিরাজদৌল্লা নিয়ে তার কিছু ঘটনা আছে, এগুলো বলার পরে উনি বলবেন। এবং সিরাজদৌল্লার যে বিখ্যাত সংলাপ যে বাংলা বিহার 19 নবাব, এটা পুরাটা সর্বশেষ আপনাদেরকে উনি অভিনয় করে দেখাবেন। এখন আপনাদের সামনে বকুল সওদাগর। আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমার মরহুম বাবা এমএতে সওদাগর। তারপরেই যার নামটা আসবে তিনি হচ্ছেন আজকের আমার গুরু। এটা বাবার পর যে আমি তাকে কি চোখে দেখি এটা আমি বলে বিশ্বাস করাতে পারবো না। কারণ উনি 1968 সালে আক্কেলপুরে যখন ডিরেকশন দিতেন, ওই সময় জামালগঞ্জের উদীয়মান ক্লাব, এইখানে তার পূর্বে জিন্না মেমোরিয়াল ক্লাব, যেখানে আমার বাবারা অভিনয় করতেন, ছোট থেকে আমি ওই নাটক দেখতাম। কি উৎসাহ উদ্দীপনার মধ্যে কোনো অনুষ্ঠান, ঈদ পরব হলে পরে আমাদের একটা ধুম পড়তো যে নাটক বাবারা ওনারা করবেনই। সেই সময় কি আমরা দুপুরের পর থেকে সব প্রস্তুতি, বাবা বলতেছে সব কিন্তু সন্ধ্যার মধ্যে খেয়ে নাও, তাড়াতাড়ি করে মঞ্চে আসতে হবে। মঞ্চে আমরা দেখতাম। এর থেকে এই যে দেখতাম বাবাদের বরাব্বা আর সব পারিপার্শ্বিক যে কিভাবে নাটক করে, নাটক কিভাবে পরিচালনা করে, কিভাবে অভিনয় করে, হ্যাঁ, কি এটা দেখার পর এর থেকে আমার ভিতরে একটা উৎসাহ সৃষ্টি হয়েছে, আমিও অভিনয় করব। তারপরে বাবা যখন তাদের শেষ সময়, আমিও তো সেই সময় 1968 সাল, আমি ক্লাস 7-8 ছাত্র। প্রথম তখন এই বাবাদের সাথে অভিনয় করতেন। বাবার পরেরই যাদেরকে তৈরি করতেছিলেন, সরোয়ার ভাই, খসরু ভাই, হামিদুল হক বুলু মারা গেছেন, উনি বীর মুক্তিযোদ্ধা, তারপরে আজিজ ভাই, মোস্তফা, এরকম এদের অভিনয় যখন আমি দেখতাম, দেখার পর আরো উৎসাহিত হলাম হয়ে তখন সরোয়ার ভাই, খসরু ভাই, এদেরকে আমি, বিশেষ করে সরোয়ার ভাই, তাকে আমি অনুরোধ করতাম যে আমাকে নাটকের সুযোগ দেন। বলেন যে নানা দিলে কি হবে, তুমি হয়তো বাবা কিছু মানে চাচা কিছু বলবে কিনা, হ্যাঁ বলবে কিনা। তার মধ্যে বলবে না, কারণ সেই সময়ে নাটক শুরুই হতো রাত্রি 10টা-11টার সময়। তো আমরা রিহার্সেলটা শুরু হতো রাত 10টা-11টায়। তা লেখাপড়া যেটা, এটা আমরা কখনোই মিস দিতাম না। রাত্রি 9টা-9:30 পর্যন্ত আমরা রিহার্সেল করতাম। রিহার্সেল করার পর 9টার পর রিহার্সেল করতাম। আমরা ওই প্রাইভেট পড়া শেষ করেই, শিক্ষক আসতেন, প্রাইভেট পড়া শেষ করেই
খাবার, রাতের খাবার খেয়ে আমরা স্কুলের একটা ঘরে রিহার্সেল হতো, সেইখানে যেতাম, কাছেই স্টেশন। সেখান থেকে আমি ওই তাদের বড়দের চা, হয়তো চা খাবে, বিস্কিট খাবে, ওইখান থেকে কেটলিতে করে চা, তারপরে বিস্কিট আনে তাদেরকে খাওয়ায় নিজেকে ধন্য মনে করতাম। এবং সেই সময় দেখেছি, ওই সময় আমার বড় ভাই মিনাজুল ইসলাম খসরু ভাইয়ের সাথে আজকের এই আকবর ভাই একটা বন্ধুত্ব ছিল। আর আমি তারপরেই তো, যখন আকবর ভাই আক্কেলপুর থেকে খুলনা মেল অর্থাৎ 7টা-8টার দিকে ওই ট্রেনটা, সন্ধ্যায় ট্রেনটা জামালগঞ্জে আসতো, ওই ট্রেনে উনি আসতেন। আসার পর এই যে রাত্রি 10টায় রিহার্সাল শুরু হবে, রাত্রি 10টার থেকে আবার আমনুরা নামে একটা ভোর এই রাত্রি 2টার দিকে, ওইটা ভোর না তো অনেক সময় লেট থাকলে ভোর হয়ে যেত। এই ট্রেনে উনি আমাদেরকে ডিরেকশন দিতেন, দিয়ে চলে যেতেন। এবং আমরা সেই সময় ওনাকে ওই স্টেশনে ট্রেনে না তুলে দেওয়া পর্যন্ত আমরা বাড়িতে যেতাম না। এই নিয়ে নাটক মঞ্চায়ন হতো, উৎসাহ উদ্দীপনা সব হলো। এর মধ্যে আকবর ভাই বৃহৎ, উনি ঢাকায় চলে গেলেন। ঢাকায় যাওয়ার পর আমাদের গর্বে বুক ভরে গেল। আমাদের আক্কেলপুরের আমাদের ভাই, সে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসাবে আইজুর রহমান স্যার, তারপরে ওই মতিন রহমান সাহেব, তারপরে জিল্লুর রহমান সাহেব, এনাদের সাইফুল আজম কাশেম, নারায়ণ ঘোষ মিতা, এনাদের সাথে সহকারী পরিচালক হিসেবে আমরা তখন উৎসাহ, যখন উনি সহকারী পরিচালক, তখনও আর কি বলবো, অপেক্ষায় থাকতাম যে কবে এই ছবি আসবে, কবে ওই সিনেমা স্ক্রিনে সহকারী পরিচালক মমতাজুর রহমান আকবর দেখব। এই উৎসাহের জন্য তখন ওই ছবিটা কখন শান্তাহার আসতেছে, কোথায় জয়পুরহাট আসতেছে, আমরা একটা ছবি 2বার-3বার করেও দেখতাম, যেই ছবি এই করতেছে, এইটাতে যদি সুযোগ পেতাম। তারপরে ভাইয়ের এই যে পরিশ্রম, এই সাধনার ফল একদিন জানতে পারলাম যে টাকার পাহাড় নামে একটা পরিচালনা, মানে নাটক সিনেমা। তার আগে মনে হয় যে সান্তারে আমরা শুটিং এ আসছিলাম জনতা এক্সপ্রেস, তখন দেখা হয়েছিল জনতা এক্সপ্রেস, ওস্তাদের ছবি, আইজুর রহমান সাহেবের ছবি, জনতা এক্সপ্রেস। এখানে একদম সরকারের পারমিশন করে আমরা একটা পুরো ট্রেন প্রায় 2 মাস রেখে এটা আমরা এখানে শুটিং করছিলাম। নায়ক ফারুক ছিল, রোজেনা ছিল, জুলিয়া ছিল, সেখানেও শুটিং এ একদিন বকুল ভাই ওখানে গেছিল। তখনও আমি একদিন ওই ট্রেনের একটা যাত্রী হিসাবে, যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে, আমি ওইটাতে প্রথম আইজুর রহমান সাহেব আকবর ভাইয়ের ওই সুযোগে ওই দৃশ্যে একটা সিনে একটা ডায়লগ ছিল, আমি ওই ট্রেন যাত্রী হিসাবে অভিনয় করে তারপর ওটা দেখার জন্য কি যে করেছে। আর ওইটুকু একটা দৃশ্য, সেই দৃশ্য ছিল যে আমার এক ফ্রেন্ড বলতেছে যে ট্রেনটা ফারুক সাহেব তার সন্তানকে মেরে ফেলে, ওই বাচ্চাটার ওই মানুষকে বাঁচাইতে গেলে নিজের, অনেকে দেখা যাচ্ছে যে মা তার সন্তানকে কোলের বুক দুধ খাওয়াচ্ছে। কারো কারো আছে, আমার যেটা ছিল সেটা যে আমার বন্ধু বলতেছে, হ্যাঁ রে সেদিন যে মেয়েটা দেখলি তোর পছন্দ হয়েছে। আমার ডায়লগ ছিল তখন যে হ্যাঁ পছন্দ হয়েছে বলেই তো আগামী শুক্রবার দিন বিয়েটা হতে যাচ্ছে। এই যে একটা ডায়লগ, এই ডায়লগটার জন্য কতবার যে শান্তাহার দেখলাম সিনেমা, জয়পুরহাট যখন আসলো তখন। আর এইটা আবার যারা দেখলো, এইটুকুর জন্য আমাকে আবার বকুল ভাই আপনাকে দেখে আসলাম, এই যে কি যে একটা অনুভূতি মহৎ, এটা শেষ করা যাবে না। এটা বলে এটা এই সিনটা হলো, এটা মরহুম আজিজুর রহমান, আমি শ্রদ্ধা জানাই উনি। এবং আর একটা ব্যাপার, উনি ওই জনতা এক্সপ্রেসে আমার বাবাকে দিয়েও, বাবা ওই সময় শান্তার আজাদ সিনেমা হলে নাটক হতো, বাহাদুর ভাই, আইজুর রহমান সাহেব এনারা করতেন, বাবা ওখানেও অভিনয় করত এই জামালগঞ্জ থেকে যে ওখানে। সেই সূত্র ধরে একদিন আব্বা
দেখছে যে আইজুর রহমান আসছে স্ট্রিম নিয়ে, দেখা করি। দেখা করতে যায় তখন বলেছে এই যখন আসছে তখন সদাগরের একটা দৃশ্য নিয়ে না, হ্যাঁ। তখন এটিএম শামসুজ্জামান সাহেব আর একটা নওগাঁর মেয়ে কৃষ্ণা, তাকে নিয়ে আব্বার একটা শান্তার স্টেশনের একটা দৃশ্য করলো। এই করে যখন আব্বা এসে বললো যে কি করব, আমাকে বললো আমার একটা দৃশ্য করে আসলাম। আমার ভিতরে তখন আমি পরের দিন আমি গেছি যে শান্তারে যে দোতলাতে হচ্ছে ওই ইউনিট, ওই ইউনিটে যেয়ে ওই চাচাকে সালাম দিয়ে আমি বললাম যে আমি দর্শকের ছেলে। ও তাই, এই আসো আসো, আগে আসো না কেন, আগে আসো না কেন, এখানে আমি ভাবলাম যে আমার দেশে গেলে শিল্পী পাবো ইত্যাদি, তো তুমি থাকো। আমাকে রেখে দিল। আকবর ভাইও ওই সময় সহকারী পরিচালক। তারপরে আমরা ওই যে জনতা এক্সপ্রেস, ওই ট্রেনে সান্তাহার থেকে ট্রেনে ওই দিন আত্রাই পর্যন্ত গেল শুটিং। এই শুটিং এর এই সময়ের যে ট্রেন রানিং এ, ওই ট্রেনের যাত্রী হিসাবে আমি অভিনয় করলাম। প্রথম জীবনের প্রথম ক্যামেরার সামনে আমি দাঁড়াই। এটা তারপরের ঘটনা হচ্ছে, হ্যাঁ, তারপরে ওই যে প্রেম দেওয়ানা যখন ছবি হলো, ভাইয়ের সাথে দেখা করলাম ঢাকায়। আমি তো ব্যস্ত, আমার উপরে সংসার, আমার বড় ভাই আছেন ঢাকায়, কিন্তু দ্বিতীয় ছেলে আমি, আমার উপরে গোটা সংসারটা নির্ভর করত। বাবা যখন হার্ট অ্যাটাক করলো ইত্যাদি, উনি আর পারল না, কিন্তু আমার উপরে সংসারে সব কিছু চাপ পড়লো। পড়ার পর আমি আর পারলাম না। আমি আর ওই প্রেম দেওয়ানাতে উনি আমাকে কাজ এবং আমাকে আলমগীর পিকচার্সের ছবি, সেখানে আমাকে শিল্পী হিসাবে ভাইয়ের নামও অ্যাসিস্ট্যান্ট পরিচয় ছিল GM বাহার। এই বাহার ভাইকে বললো যে এই বগুল শহরে 7 দিনের জন্য একটা পাস দিয়ে দাও। এই তোমার আলমগীর পিকচার্সের প্যাডে আমাকে দিয়ে আকবর ভাই লিখে আনলো যে বগুল সদরকে প্রেম দেওয়ানা ছবিতে শুটিং এ শিল্পী হিসাবে এত তারিখ হইতে এত তারিখ FDC-তে প্রবেশের অনুমতি দেওয়া হলো আকবর পরিচালক। সে আজও আমার কাছে সেইটা আছে, আলমগীর পিকচার্সে, আমি সেটা রেখে দিছি ভাস করে যে এটা স্মৃতি। কিন্তু পরবর্তীতে হলো কি, আমি আর সিচুয়েশন আমার যাওয়া বাড়িতে পরিবার, আমার বড় ভাই ঢাকা এসে বললো যে না হবে না, এইখানে আসলে পরে সংসার ধ্বংস হয়ে যাবে, সংসার ধ্বংস করা যাবে না, তুই নাটক করিস, নাটক নিয়ে করে থাক, কিন্তু এইখানে যদি আসি তোর ঠ্যাং ভেঙে দেবো। এইরকম আমাকে একটা চাপের মধ্যে ফেলে তারপর যখন আকবর ভাই দেশের বাড়িতে আসতো, শুনছি মানুষও বলছে যখন এত আন্তরিকতা, তারপরে যখন বলছে যে ওই যে আকবর ভাই কিন্তু জাগের পরিবহনে আছে, টিকিট নিচ্ছে, ঢাকায় যাবে, আমি তা থাকতো তার সাথে দেখা করা। এই যে অপরাধ, যে প্রেম দেওয়ানার থেকে আমি সিটকে চলে আসছি, এই জন্য আমি পালায়ে থাকতাম তার কাছ থেকে। আমি যদি আসে বলে যে আকবর ভাই ওখানে পরিচালক, সিনেমার পরিচালক দেখলে এখানে শিবলি সাদিক এই কাছে মঙ্গলবাড়ি, আসলে পরে মানুষ থাকতো শিল্পী দেখা, পরিচালক, ঘুরে বাবা ইনি ছবি তৈরি করেন, এইরকম করে যারা মানুষ ভিড় করতো, আর আমি সেইখান থেকে আমি পালায়ে যেতাম। তারপর ধীরে 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 জয়পুরহাটের মঞ্চের কথা বলেন, জয়পুরহাটের সংগঠন তৈরি, মঞ্চ, নাটক। হ্যাঁ, মঞ্চ আপনি আসলেন, আসা এদিকে। আর এইদিকে যখন আমি ব্যবসায়িক সূত্র ধরে, আমি জয়পুরহাট জেলা পরিবহন ব্যবসার সাথে জড়িত, বাবা ছিল, অভিনয় আছে। তারপরে এখানে আসার পর তখন পরিবহনের পাশাপাশি কি করা যায়, তখন এখানে কাজী রেজাউল করিম, উৎপল কুমার মণ্ডল, বন্ধুবর, সাধন চন্দ্র কর্মকার, তারপরে আজহার ভাই, মফিজ ভাই, কার এইরকম আসলো, মিজানুর রহমান, এদের সাথে তখন আমি ওই জয়পুরহাট হচ্ছে জয়পুরহাট থিয়েটার 1984 সালে ওখানে আমরা প্রতিষ্ঠা করে আমরা প্রথম নাটক চোরা গুলিমন, কল্যাণ মিত্র চোরা গুলিমন বাইজি, এটা মঞ্চায়নের মাধ্যমে জয়পুরহাট থিয়েটারের
আত্মপ্রকাশ ঘটে। তখন থেকে এই যে নাটক জীবন শুরু হলো। তো আনুমানিক কত মানুষ নাটক করছেন সেটাও বলেন, কি নাটক যদি মনে থাকে আর কি। নাটক হচ্ছে আপনার এই জয়পুরহাট থিয়েটারেরই আপনার 34-35টা নাটক। অন্য তো আছেই, জামালগঞ্জ থাকতে জামালগঞ্জ উদীয়মান ক্লাবের যে আবার 1979-80 সালে যে এখানে মহকুমা শিল্প কলা একাডেমি কর্তৃক প্রতিযোগিতা হয়েছিল, সেখানেও উদীয়মান ক্লাবের পক্ষ থেকে আমার বাবার পরিচালনায় বাবা এবং ছেলে একসাথে অভিনয় করেছি। প্রথম 78 সালে হলো ফরিয়াদে আমি বাসব চৌধুরী করলাম, আমার বাবা আমার বাড়ির চাকর হরিদাস করল, আমি শ্রেষ্ঠ অভিনেতা হলাম। সেই সময় শিল্পকলা একাডেমির ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ সাহেব আশ্চর্য হয়ে গেছে যে এও সম্ভব, বাবা আর ছেলে একসাথে অভিনয় করতেছে। হ্যাঁ, সেও আবার আমি জমিদার, আমার বাড়ির চাকর বাবা। যখন এটা নিয়ে নাটক শেষ করার পর আছে কৃতজ্ঞতা জানালো। 78 সালে এটা হলো 79 সাল, 80 সালে আবার ওই বাবার পরিচালনায় আবার আমরা শেষবেলা নাটক, ওটা তো বাবা একটা অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের কি জীবন, ওই অভিনয় করলো, আমি তার সন্তানের চরিত্রে অভিনয় করে এইটাতেও আমি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কৃত হলাম। তো এইটা আমার রাজশাহী বিভাগে বিভাগ, এবং রাজশাহী বিভাগে আমি শিল্পকলা নাট্যকলা বিভাগে আমি রাজশাহী বিভাগ তখন বৃহত্তর বিভাগ, রংপুর এখন আলাদা, তখন বৃহত্তর এই যে 16টি জেলার মধ্যে আমি তখন এই পুরস্কারটা নাট্য বিভাগ নাট্যকলা বিভাগে আমি পদক পাই। এটা আমি এই পদক আমার মরহুম পিতার নামে উৎসর্গ করেছে। তারপরে কৃতজ্ঞতার পাশে বন্ধন আকবর ভাই থেকে আরম্ভ করে জয়পুরহাট আনুমানিক কি কি নাটক জয়পুরহাট থিয়েটারে করছিলেন সেগুলো কিছু নাম বলে আচ্ছা, প্রথমত চোরাগলি মন বাইজি, তারপরেই করেছি বর্ণচোর, তারপরে করেছি এদের ধরিয়ে দিন, তারপরে হচ্ছে আব্দুল মুত্তালিব সাহেব, আমি এটাও কৃতজ্ঞ। সেটেলমেন্ট অফিসার, উনি চাকরি সূত্রে এখানে আসার পর উনিও রাষ্ট্রপতি পদক প্রাপ্ত নাটকের নাট্যকার ছিলেন। জলোচ্ছ্বাস নাটকে উনি রাষ্ট্রপতি পদক পাইছিলেন। উনি সেটেলমেন্ট অফিসার হিসেবে যখন জয়পুরহাটে আসলো, আমরা তখন তাকে সাদরে গ্রহণ করি। ওনার নাটক তখন ভাঙ্গন, যে মেঘে বৃষ্টি হলো না, তারপরে হচ্ছে অন্যরকম দিগন্ত, এইগুলো মঞ্চায়ন করার পর উনি তখন রেডিও রংপুরের জন্য উনি নাট্যকার ছিলেন তালিকাভুক্ত। ওনার প্রচেষ্টায় তখন প্রযোজক আজহার ভাই তখন আমাদেরকে রানী বিভাবতী, এটা রাজা, এই যে ভাওয়ালের রাজা রমেন্দ্র, এই রাজা রমেন্দ্রের ক্যারেক্টার আমি জীবনের প্রথম তখন ওই রেডিও নাটকে ওখানে গেলাম, ওখানে যে নিয়ে গেল আমরা গোটা রংপুর রেডিওতে, এটা প্রচার হলো, এটা শুনলাম। শোনার পর তারপর আবার পরের বছরে আবার আমাদেরকে দিল, তখন ভিক্টর হুগোর লা মিজারেবলের একটা বাংলা তোমায় ভালোবাসে, এইটার ওই মুত্তালিব ভাইয়েরই অনুবাদ ছিল, ওইটা করলাম। করার পর তার পরের বছর আবার পরপর 3 বার উনি, তারপর নিঃসঙ্গ নামে একটা অনারি লেখা এই নাটক, এটাও রেডিওতে আমরা মঞ্চায়ন করলাম। করার পর তারপরে এইভাবে চলতেছে। 3 মাস পর যে নাটক কল্পনা করতেন প্রতি মাসে আমাদের এই যখন এই জয়পুরহাটে এমন দর্শক তৈরি হলো যে জয়পুরহাট টাউন হল, এই টাউন হলে তখন আমরা যে নাটক মঞ্চায়ন করতাম, করার পর এমনও হয়েছে গ্রিন রুমে মেকআপ করতেছি, এই এই মানুষজনকে তো জায়গা দেওয়া যাচ্ছে না। আমাদের আসন সংখ্যা ছিল মাত্র 323টা হচ্ছে সিট, আর এই হাতলবিহীন চেয়ার পাওয়া যেত এগুলা 50টা। এই সেটিং করে 383-র উপর আমাদের নেওয়ার ছিল না, কিন্তু এদিকে 1000 লোক চলে আসে। তখন ওই মেকআপ অবস্থায় যায় হাত জোর করে বলা হয়েছে যে প্লিজ আজকে যান,
আচ্ছা ঠিক আছে, আপনাদের জন্য আগামীকাল আবার সন্ধ্যা 7টায় এই নাটকে মঞ্চায়ন হবে। এইরকম করে জয়পুরহাটে আমরা তখন নাটকের একটা দর্শক, এবং সেটা হচ্ছে দর্শনের বিনিময়ে। এই জয়পুরহাট থিয়েটারই আনলো দর্শনের বিনিময়ে, এবং টিকিট সিট নাম্বার দিয়ে ওইভাবে মানুষ টিকিট বিক্রির মাধ্যমে এটা একটা রেকর্ড যে মঞ্চে এটা এটা ঢাকায় দেখতাম, কিন্তু জয়পুরহাটেও আমরা এটা চালু করেছি। বিখ্যাত নাটক কি? হ্যাঁ, এরপর তারপরে আসলো আর একটা ঘটনা, এই সিরাজদৌলার কাহিনীটাই আসলো। সিরাজদৌলা যখন এটা 96 সাল, ওই সময় কাকলি নামে একটা মেধাবী ছাত্রী, তার ভাল্ব নষ্ট হয়ে গেছিল। এই সূত্র ধরে তার বাবা, অসহায় বাবা আসে যখন বলে, তখন জাহাঙ্গীর ভাই, রেজা ভাই এদেরকে তখন বলে, ওনারা তখন আসে বলে যে এরকম এই মেধাবী ছাত্রীর জন্য আমরা 2টা শো করব, সিরাজদৌলা করি, করে যে অর্থটা হবে এই অর্থটা আমরা তার চিকিৎসা খাতে ব্যয় করা হবে, চিকিৎসার খাতে কাকলি। তাই হলো যথারীতি। কিন্তু সিরাজদৌলা করবে কে? আমি কোনো যখন বললো যে বকুল সদাগর সিরাজদৌলা, আমি বললাম জোরহাট, আমি পারবো না, আমার ক্ষমতা নাই। আমার তখন মনে করতেছে কি, বাংলার নবাব মানে আনোয়ার হোসেন, সেই রোল আমি তখন বললাম যে আমাদের যদি করাও, তা আমার তখন আর একটা দ্বিতীয় রোল পছন্দ ছিল, সেটা হচ্ছে আপনার মোহনলালকে। আমি যে সিরাজ করুক, কয় মিজান করুক, কে অমুক ইত্যাদি, ও করছে যে হবে না, আপনি করলে হবে। আমি তখন এটা আশ্চর্য হয়ে গেলাম যে কেমন করে এ কি সম্ভব, এটা যখন হবেই না বললো, ওরা তখন এত আমাকে খোসামত করলো, করার পর যখন নয়, একসময় দেখলাম সবার মুখ বার হয়ে গেছে, মনে হয় যে আমি যেন অপরাধী। এই দেখে মোল্লা আজিজ সভাপতি, রতন কুমার খা, রনি, আর শিল্পীরা তো বটেই, রেজা ভাই যে ওয়াটসের রোল করলো, সে বলতেছে এবং করে, আমি তো আছি, ঠিক আছে। এটা তখন এই মানুষগুলাকে রক্ষার জন্য আমি তখন রাজি হওয়ার পর, না কেন রাজি হলাম, আমি মহানায়ক, মহানবাব, তার ওনার অভিনয় আমি দেখেছি। আমি দেখে আমি বুঝছি যে নবাব সিরাজদৌলা নামে অন্য কেউ ছিল না, এই আনোয়ার হোসেনই হচ্ছে নবাব সিরাজদৌলা। সেই মানুষের ক্যারেক্টারটা নবাবে আমি করব, আমার নিজের চুল নিজে এই করে। এর মধ্যে আব্বা খবর শুনছে কি হলো, জয়পুরহাট থিয়েটার সিরাজদৌলা করবে। আব্বা আগের থেকে করতেন, পয়সা আক্কিলপুরে যাইতেন, এগুলা নবাব সিরাজদৌলা ওনার করা আছে, উনি ওয়াটসের আর মন্তেসার রহমান, এনারা সিরাজদৌলা শিশির কাকার ভাইয়ের। এই সূত্র ধরে আব্বা এটা আমাকে তো করতেছে সিরাজদৌলা ধরছো, হ্যাঁ, তো কি সিরাজ কি করবে? আমি তো ভয়ে আমি করছি কি, ওরা ছাড়বে না, সবাই বলতেছে কি মানে আমাকে করতে হবে, না হলে ওটা হবে না। আব্বা শুনে কোনো মন্তব্য করলো না, মানে কোনো ভৎসনাও নয়, কিন্তু বললো যে মানে কেমন একটা দম মারে থাকবে, উত্তর দেয়নি, উত্তর না দিয়ে অনেক চিন্তা করলো, করে তখন করছে যে যখন তোমাকে করতেই হবে, তাহলে শোনো, তুমি আমার বাড়ির সামনে তখন পুকুর ছিল, ওই পুকুরে তখন বললো যে প্রথম আগে তুমি এটা ডায়লগ গুলো রপ্ত করো, মুখস্থ এই ডায়লগ নেওয়ার পর তারপরে এই যে তুমি যে বাথরুমে গোসল করো, এটা করবে না। যখন এই রপ্ত একটা চ্যাপ্টার হয়ে গেছে, এটা তখন পুকুরে যাবে, পুকুরে কাল থেকে গোসল করতে লাগবে, গোসল করে পানির মধ্যে ডুব দিবে, ডুব দেওয়ার পর তুমি মনে মনে যতক্ষণ নিঃশ্বাস আছে, যখন নিঃশ্বাস বন্ধ হচ্ছে আবার ওঠো, এইভাবে তুমি এইভাবে করো। তখন ওই বাবার ওই অনুযায়ী আমি তখন রাতে আর ঘুমাই না, তখন কারেন্ট
তো নাই, থাকে না, এইরকম অবস্থা। কারেন্ট না থাকলে তখন আর নয়, এই খাটের ওখানে হারকিন দিয়ে এইখানে ওই ইয়ে করে, আর যাতে কারো কষ্ট না হয়, আর যাতে কোনো কষ্ট না হয়, আমার ওই ওয়াইফ বাচ্চাদের যাতে কষ্ট না হয় ঘুমের, এইরকম করে কাগজ দিয়ে প্রোটেক্ট দিয়ে আমি তখন এইটা, আমার তো ওরা হারাম হয়ে গেল ঘুম, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আর সে কিসের জন্য হবে? 2 রাত চ্যারিটি শো, একজনকে সাহায্য করতে হবে। 5 জন সাহায্যের জন্য একটি টিকিট, কেউ কেউ 5,000 টাকা। যখন শুনেছে কাকলির জন্য, কাকলির জন্য ভালভের মেধাবী ছাত্রী, তখন টাকার চিন্তা না করে সবাই তখন দাও দাও দাও, একদিন নয় 2 দিন পর পর, 2 দিন করার পর তারপর এরপর যখন আরো চাহিদা, প্রথম অভিনয় করলেন সেটা বলেন। হ্যাঁ, এই কলিগটা পরে হ্যাঁ দিয়ে তারপরে যটা টাউন হলে 2 রাত করার পর যখন মানুষের চাহিদা ওটা শেষ হয়ে গেল, তখন শেষ পর্যন্ত আবুল কাশেম ময়দানে টিন দিয়ে ঘুরে ইয়ে করে শহীদ মিনারে মঞ্চ করে ওইখানেও করতে হলো ওই টিকিট বিনিময়। এইটা করার পর তখন ওই প্রথম দিনের অভিজ্ঞতা বলেন সিরাজুল্লাহ প্রথম, হ্যাঁ প্রথম দিনের ওই করলাম। ও এই টাকা 2 রাতের যে অভিনয় করে, ওই সময় খরচ বাদে 60,000 টাকা, সেই সময় সেই সময় 60,000 টাকা আমরা কাকলির বাবার হাতে আমরা প্রদান করতে পেরেছিলাম। এবং পরবর্তীতে কাকলি ভালো হয়ে আসার পর তারপরে ওর বাবা আমাদেরকে সব শিল্পীদের দাওয়াত করে খাওয়ানোর পর তারপর আসে এখন ওই মোল্লা ভাই, উনি আজিজ মোল্লা সভাপতি ছিলেন, উনি তখন ওনাকে 4,000 টাকা ফেরত দিচ্ছে খাবার পর। কি এটা করছে যে এই টাকাটা লাগেনি, এই জন্য তার বাবা। আমরা তো তখন এটা মোল্লা ভাইয়ের মতো দিয়ে করলো, তখন মোল্লা ভাই আমাদের বাইরে গেল, বাইরে যায় এমন করছে কি যে শোনেন এক কাজ করেন, কার কাছে কত কি আছে, কার কাছে কত কি আছে, তখন সবাই টাকা দিতে 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 20,000 টাকা, 4,000 বাদে আরো 16,000 টাকা সবাই এই দিয়ে বললো যে কাকলির জন্য এটা ফিক্সড ডিপোজিট থাকবে, কাকলিমার বিবাহের সময় এই টাকা ব্যয় হবে। তাই সেই কাকলি আজও বেঁচে আছে, আজও সন্তানের। প্রথম নবাব সিরাজুল অভিনয়ের অনুভূতি বলেন। প্রথম না এটা, কি বলবো, নাটক তো অনেক করছে, কিন্তু যাব যে মঞ্চে এখন যাব বাংলা বিহার বলে, তখন মনে হচ্ছে যে আর কেউ যদি আসে এই সময় বলতো কি আনোয়ার হোসেন এরকম যে থাক তোমাকে করতে হবে না, আমি করব, তাহলে আমি তার পা ধরে চুমু খাইতাম, আমি যে আমি মঞ্চে যাতে আমার না উঠতে হয়। রেহাই নাই, পরে দিচ্ছে। অন্যান্য নাটক করছি সেটা মেকআপ দিলে ভালো লাগে, আয়নাতে দেখি, কিন্তু এটা তো মনে হয় যে আমি একটা আসামি। হ্যাঁ, যাত্রার মতো আর কি মনে হয়। হ্যাঁ, আসামি, এটা কি করতে যাচ্ছি। তারপর আল্লাহর রহমতে প্রথম ওইভাবে হচ্ছে একটা করে বেল বাজতেছে আর আটকে আটকে যাচ্ছি এরকম। বাথরুমে ওই আগে তো শিল্পীরা সবাই বাথরুম থেকে এসে যে হ্যাঁ এই যে এখন 3 ঘন্টা আমরা আর বাথরুমে যাব না, হ্যাঁ হয়েছে ওইভাবে। মঞ্চে যাব এর পূর্বে মনে হচ্ছে যে আরেকবার বাথরুমে যাই, টেনশন হয়। এটা সিরাজদৌলার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে নয়। তারপরে সেই মক্ষম সময়টা আসলো যে বাবা, এমনি তো এটা আছে যে ওই শুরু হচ্ছে মঞ্চ, বাবা তখন সামনে থেকে সোফাতে বসে আছে, আরো টেনশন দিয়ে প্রথম ওই বিসমিল্লাহ বলে আল্লাহর রায়ে যেটা গেলাম, নবাব সিরাজউদ্দৌলা যে মঞ্চে ঢুকে, হ্যাঁ এই ডায়লগটা পুরো ডায়লগ বাংলা বিহার উৎসব যে ডায়লগ, এটা এখন আমরা আপনাদেরকে বলবো না, ওনার আরো কিছু কাহিনী আছে। সর্বশেষ এই ডায়লগটা যতক্ষণ লাগে ততক্ষণ উনি পুরো ডায়লগ সংলাপ নবাব সিরাজউদ্দৌলা শোনায়, তারপরে উনি বিদায় নেবেন। এরপরে পরে আর কি কি নাটক করলেন সেটা বলেন। সিরাজউদ্দৌলা কতবার করলেন? সিরাজউদ্দৌলা বিভিন্ন জায়গায় হলো তো,
এর মধ্যে আমি আসার পরে আমি আসার আগে আসার আগে ওইদিকে 8 বার, হ্যাঁ তারপরে আপনি আসে 2 বার আবার জামালগঞ্জে, জামালগঞ্জ কলেজে করলাম। তখন সেখানে আবার ইউনাইটেড ক্লাবের বিভিন্ন শিল্পী, বশেরি বেগম, ওয়ার্ডস, তারপরে হলো লুৎফা, এগুলো তখন শিল্পী আনছিলাম। তখন আমরা প্রায় 1.5 মাস 2 মাস রিহার্সাল করে তারপর নাটক পরপর করছি। ওখানে প্রায় কোটি কোটি লোক, এই ক্যাপাসিটি ছিল প্রায় 20,000, কিন্তু লোক বাইরে ভিতরে মিলে এটা অকল্পনীয় ব্যাপার হয়ে গেছিল। এবং কি গাছের উপর 3 তলা, তার উপরে লোকজন। এটা এছাড়া উনি আরো আপনার সামাজিক অনেক নাটকে অভিনয় করছেন, অনেক, এটা রেডিওতে নাটক থেকে তারপরে আবার ভাইয়ের যখন আসলো ওনার ইয়েতে পুয়াইলে নিয়ে গেলে যায়, ওই যে শর্ট ফিল্মও আমার দ্বারা করালেন। একজন মেধাবী ছাত্রীর মৃত্যু, এটা করলাম। তারপরে যায় হচ্ছে যৌতুকের জন্যে, তারপর আশা নিরাশা, ভাই এইগুলো দ্বারা করালেন এবং এগুলো ইয়েতে আছে, মনে আছে, এইগুলো অনলাইনে আছে। এগুলো ইচ্ছা করলে মানে ওই যে ভাইয়ের ইউটিউবে দিবে, আপনি দিবেন, বলছেন যে আপনার পরিচালনার যে আছে। এখন এই সময় ভাইয়েরও সিনেমা জগতের এখন মানে এই এখন সময় হাতে, তার সময় আছে, যার জন্য এই নাটকের উপরে যাচ্ছে এবং এগুলো আপনারা দেখতে পাবেন। এগুলো ওটা ইউটিউবে দিবেন না ভাই, ইউটিউবে এগুলো আপনারা দেখতে পাবেন ওনার চ্যানেল থেকে। এটা শুরু, আমি বকুলের মাঝখানে অফ করে দিয়ে আমি বলি আপনাদের যে কিছু মানুষ পৃথিবীতে জন্ম নেয় কোনো জন্ম হয়ে, এটা জানানো হোসেন যেরকম সারা বাংলাদেশে, খালি নট অনলি বাংলাদেশ, পৃথিবীর বিভিন্ন দেশেও উনি গিয়ে ওই সিরাজদৌল্লা অভিনয় করেছেন। তো সেক্ষেত্রে এই এলাকায় আমাদের হয়তো বকুল ভাইকে নিয়ে আমরা ফিল্মে সিরাজদৌল্লা করাতে পারি নাই, কিন্তু আমি নিজে এসে ওনাকে নিয়ে মঞ্চে আবার নতুন করে যখন সিরাজদৌল্লা অভিনয় করছে উনি, তো এটা আমার কাছে মনে হয়েছে একজন মানুষ এটা কিভাবে সম্ভব। উনি শুধু ওনার চরিত্র না, সিরাজদৌল্লা বইয়ের প্রথম অক্ষর থেকে শুরু করে শেষ অক্ষর পর্যন্ত যা ডেসক্রিপশন লেখা আছে, যা বর্ণনা লেখা আছে, এবং কোন শিল্পীর কি অভিনয়, কি সংলাপ, কিভাবে ডেলিভারি হবে, সম্পূর্ণ বই উনি এই যে সেই কাকলির সময় থেকে যখন সিরাজদৌল্লা করছে আজ পর্যন্ত উনি একটা অক্ষর পর্যন্ত বলে নেয়। এটা একটা অসাধারণ আল্লাহ প্রদত্ত প্রতিভা। এমনকি ওনার বাবাও এরকম প্রতিভাবান ছিলেন। এটা বাই ব্লাড বাই জন্মগতভাবেও এটা মানুষের হয়। কিন্তু ওনার আরেকটা জিনিস হচ্ছে যে কোনো নাটক, আমরা এখানে কিছু সামাজিক নাটকও ওনার দ্বারা করছি, যেমন স্বাধীনতা আমার মা, তারপরে আরও আমরা অন্যান্য নাটক করছি। তো আমি আসার পরেও ওজারপাড় থিয়েটারও 2-1টা নাটক আমি করছি। দেখছি উনি ওই যখন যে ক্যারেক্টার উনি শুরু করলো, এত সিরিয়াস মানে যে উনি হয় এটার প্রতি, এবং এমনকি পুরা যে নাটকে চরিত্রই করুক পুরা বইটা তার মুখস্থ হয়ে যায় নিজে, এবং অন্যান্য তার কোয়ার্টিস্ট বা তার শিল্পী থাকে তাদের প্রত্যেকে সে তার সাথে যেন রিলেট করে। এটা একটা এটা আল্লাহ প্রদত্ত প্রতিভা। এইরকম প্রতিভা সাধারণত দেশে কেন সারা পৃথিবীতে হয়তো জন্ম নেয় না। তো সেই বকুল ভাই আজকে তার জীবন কাহিনী আপনারা মোটামুটি শুনলেন, আরও হয়তো উনি আরও আগামীতে আরও হয়তো অনেক শুনবেন, বা পার্ট বাই পার্ট করে অন্যান্য নাটকের কিছু অভিনয়ের অংশ দেখাবেন। সর্বশেষ যে জিনিসটা, উনি প্রথম দিন সিরাজদৌল্লা নাটকে যে বাংলা, বিহার, উড়িষ্যা, নবাব যে সংলাপ পুরোটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে পুরো এই সংলাপটা শোনাবেন। ঠিক আছে ভাই, সেই সাথে আপনাকে কৃতজ্ঞতা, মানুষ ক্ষণস্থায়ী, কখন কে চলে যাব, কৃতজ্ঞতা পাশে আবদ্ধ না করলে এটা অসম্পূর্ণ থেকে যায়। আমি আমার সাথে যে আজকে এই যে সুযোগ, সাক্ষাৎকার সুযোগ, এটার জন্য আগ্রহ হয়। আমার প্রিয় ভাবি, মায়ের মতো মা, যে সময়টুকু ঢাকায় গেছি, তারপর মিশছি। কি জন্য ঢাকায় গেলাম আবার, যখন আমার অফুরন্ত সময়, যখন পরিবহন থেকে একটু সরে আসছি, বয়স হয়ে গেছে, তখন আগ্রহ হয়। এটা শেষ সময়, সেই সময় দুলাভাই জিন্দাবাদ সিনেমা করতেছিল, বললো যে নেন এটা তেটা করেন, এখন তো আর বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এখন এটা করেন। দুলাভাই জিন্দাবাদে
ওনার বাড়ি আক্কেলপুর। আক্কেলপুরে ইয়ানোর একটা ক্যারেক্টার আমাকে তারা করালো, দুলাভাই জিন্দাবাদ। গেল এটা, এটা যাওয়ার পর রিলিজ হলো, দেখলাম এই মানে মনে যে এই সেই যাওয়া। ও এর মধ্যে যেদিন প্রথম আমি ওই আগুন ভাইয়ের ওখানে ডাকে যাই যে হ্যাঁ এই দুলাভাই জিন্দাবাদে আসলাম, তা উনি প্রথম আমাকে দেখে উনি গানের সুরে বলতেছে কি, যৌবন থাকিতে বন্ধু আইলেন। মানে সেই আসলেন এই বৃদ্ধ বয়সে, এখন আর কি রোল দিব? প্রেম দেওয়ান আসলে তো সে অনায়ক হতো, মান্না নায়ক, দব্বা নায়ক, ওটার তো হলে তাহলে আর আকাশে গানতে হতো না টিভি থেকে। এইরকম একটা অপূর্ণ এই স্বাদ। আমার মৃত্যু, সবাইকে যেতে হবে। আমি বলি যে আমি এ লাইনে ভালোবাসলাম ঠিকই, কিন্তু আমার স্বাদ অপূর্ণ। দেখো আমি যেদিন মারা যাব সেদিন আমার মুখের চাহে না, আমার স্ত্রীকে বলছি যে আমার মুখের দিকে তাকায় দেখো যে আমি যেন একটা অপূর্ণ স্বাদ নিয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছি। এরকম আমার স্ত্রী কেঁদে ফেলেছে। এটা সব এলে ভালো লাগবে না, যা দিছে আল্লাহ খুব ভালো দিছে, অনেক বড় অভিনেতা আপনি। তারপরেও সেই ভাইয়ের উৎসাহে এটাই যে আপনার ছবিতে পরে যায় আয়না ছবি। হ্যাঁ হ্যাঁ, এই এটা মোহনা টিভি, মোহনা মুভিজে আয়না ছবিতে আমি একটা বাবার ক্যারেক্টার করলাম, আঁচল নায়িকা, জয় চৌধুরী নায়ক, রিনা খানের স্বামীর একটা পঙ্গু আঁচলের বাবা। এই সুযোগটা করে দিচ্ছেন। তারপরে কাজের ছেলেতে একটা চাকরের রোল করলাম ভাইয়ের উসিলায়। তারপরে আসে বাংলার হারকিউলিস, তাকে একটা ক্যারেক্টার করলাম। তারপরে হচ্ছে অমানুষ হলো মানুষ, সেখানে একটা গ্রামের হেডমাস্টার ক্যারেক্টার করলাম। এই যে আমার অন্তত এইটুকু সান্ত্বনা যে যে কয়টা স্মৃতি থাকলো আমার পরবর্তী প্রজন্ম অন্তত ওইটুকু, যেরকম বাবা মরে গেছে জনতা এক্সপ্রেসে দেখলে এটা বাবা, এইরকম আমার সন্তানেরা অন্তত জানতে পারবে, বা আমার নাতি নাতনিরা বলতে পারবে যে এটাই আমার দাদা। এটা এই স্মৃতিটা আপনি আমাকে করে দিচ্ছেন, এর জন্য এই কৃতজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না। মানুষের স্বাদ কোনোদিন পূর্ণ হবে না, আমিও কিন্তু তারপরেও মনে করবো যে আমি অনেক কিছু পেয়েছি। যে ভালোবাসা, যেটা এই এখনো রাস্তায় গেলে এ বললো আবার কবে নাটক করবেন, আবার এটা কয়জন পায়, এটা কয়জন, এই ভালোবাসাটা কয়জন পায়, যার জন্য আজকে 70 বছরে পদার্পণ করেও এই লাইন থেকে সরে যেতে পারতেছি না। এবং আমার যতদিন আমি চলতে পারবো আমি নিজেও ছাড়তে পারবো না এই লাইনে। আমি যতক্ষণ আমি সুস্থ আছি আমি আজীবন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই লাইনে অভিনয় করে যাবেন। অভিনয় এবার আমরা শুনবো সিরাজদৌল্লার সেই বিখ্যাত নাটক, পৃথিবীব্যাপী যে বিখ্যাত বাংলা বিহার উড়িষ্যার নবাব। সেই হলো ফুল সংলাপ। এটা তো অনেক, তার মধ্যে প্রথম চুম্বকটাই আমি বলি। তারপর পরবর্তীতে আবার যখন এরকম কোনো একটা নাটক হবে, তার সাক্ষাৎকার হবে, তখন হয়তো আবার পরবর্তী ইয়ে করবো। তখন আচ্ছা, তখন ওই যে ভাই বললেন ওনার পরিচালনায় আমার ধন্য চলচ্চিত্র শিল্পী আনছিলেন, তাদের সাথে আমার অভিনয় করার, মঞ্চে অভিনয় করার সুযোগ হয়েছে। তা আমি আমার সহকর্মী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ভাই যেটা বলছে যে সিরাজ, এটা বিশাল ইয়ে, আমি আপনাদের জন্য অংশবিশেষ ম্যাক্সিমাম, নট অনলি অংশবিশেষ, আমি 80% হয়তো পুরোটাই বলতে পারবে, যতটুকু দম খুলে আর কি, দম প্রথম অংশটাই শেষ করে নেই। বাংলা বিহার উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জানা। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে, আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। আমার
জন্যে, বাংলার জন্যে দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছো। রোগ চিহ্ন দেহ ত্যাগ করে আজও তুমি শান্তি পাওনি। তাই বুঝি তোমার এই নিশ্চিত আহ্বান, তাই বুঝি উৎসব মুখরে রাজপ্রাসাদে সকল আনন্দ তলিয়ে দিয়ে ভেসে আসে তোমারই বুকের মর্মবেদী দীর্ঘশ্বাস। তোমার অন্তিম সময়ে তোমার সিংহাসন স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, আমরণ আমি তা পালন করব। তুমি তুমি শান্ত হও, তুমি প্রসন্ন হও দাদু সাহেব। নবাব আলীবর্দী, বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। এই হলো অভিনেতা। আপনারা এই ভিডিও দেখলে বুঝবেন। দেখেন, উনি চোখে পানি দিতে হয়নি, গ্লিসারিন দিতে হয়নি, উনি অথচ দেখেন সংলাপ বলতে বলতে ইমোশনালি পারফেক্ট। এখনও সেই সেম ডেলিভারি, সেম জায়গায় অভিনয়, সেম জায়গায় কান্না উনি ঠিকই দিচ্ছেন। এটাই হলো। দোয়া করি বকুল ভাই দীর্ঘজীবী হোক, বেঁচে থাকা আমাদের মাঝে আল্লাহ তারা হাত দারাজ করুক। ধন্যবাদ দর্শক সকলকে। সবাই বকুল ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যেন আমাদের মাঝে বেঁচে থাকেন, দীর্ঘজীবী হন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।